দেশের স্বার্থ বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। সেনা সদরের এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ইস্যুতে কোনো গোষ্ঠীর সাথে আপোষ করবে না বাহিনীটি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই উল্লেখ করে দুই পক্ষ সহাবস্থানে কাজ করার কথাও জানান ব্রিগেডিয়ার জেনারেল নাজিম। এসএম আরিফের রিপোর্ট। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন। গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1969 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 14,263 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি। এ ব্যাপারে সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কিনা কিংবা করিডোর বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা কি, এমন প্রশ্নের জবাব দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এটা নিয়ে মিসইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুর অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। নট টু মিসইন্টারপ্রেট, আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আরসা আরএসও নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি। বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং আরএসও যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। চট্টগ্রামের একটি কারখানায় সন্ত্রাসী সংগঠন কেএনএফের 30,000 ইউনিফর্ম পাওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে। বিষয়টি উদ্বেগের উল্লেখ করে এই সেনা কর্মকর্তা জানান, এটিকে হালকাভাবে নেয়ার উপায় নেই। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবার বৃদ্ধ বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া সীমান্তে বিদেশি নাগরিকদের পুশিন বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আগামীকাল আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা। প্রয়োজনে কলম বিরতিতে যাওয়ার হুমকি দেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত বৃহস্পতিবার সরকারি চাকুরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকুরি অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি নির্বর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে ওই দিন থেকে আন্দোলনে নামে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। জানান, দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী যেহেতু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে, আমরা এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আগামীকাল আমরা সকাল 10টায় সকল মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল সহকারে বাদামতলা চত্বরে সমবেত হব। এদিকে বিষয়টি নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে পরবর্তীতে বৈঠকের সময় ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে বলেও জানান সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান বা প্রত্যাহারের একটি বিষয় আলোচিত হওয়ার কথা ছিল। বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলেও আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
সরকারি সংস্কার কাজে বাধা দিলে জনগণই তার বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে এক পথসভায় একথা বলেন তিনি। দ্বিতীয় দিনের মতো জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে এনসিপি। এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করে হাসনাত বলেন, এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা আন্দোলন করছেন তারাই 5 আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল। রাষ্ট্র সংস্কারে বাধা দেওয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেখলাম আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এনবিআর সংস্কারও বাধা দেওয়া হচ্ছে। দেখেন, আমরা আপনাদেরকে বলতে চাই, যখন 5 আগস্টের জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। যে বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে, সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না, এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। এবং আমাদের আহ্বান থাকবে যে সকল রাজনৈতিক পক্ষ এবং জনগণের এই দাবি কাজ করতে, আমরা সবাই একসাথে কাজ করতে অগ্রসর হব। 3 দফা দাবি আদায়ে আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য 15 দিবস কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা স্কুলে এসেছেন, কিন্তু তারা কোনো ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের 6টি সংগঠনের মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বর্তমানে দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4.25 লাখেরও বেশি শিক্ষক কর্মরত। এর মধ্যে প্রায় 3.5 লাখই সরকারি শিক্ষক। এদিকে সহকারী শিক্ষকদের এই কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা, আর দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। গণতন্ত্রের পথে না হেঁটে সংস্কারের সাথে মুখোমুখি করিয়ে জাতীয় ঐক্যের কথা বললে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে দেশ গণতন্ত্রের পথে প্রবেশ করবে। আমরা যে ঐক্যের কথা বলতে থাকি, ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে, আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বললে তো সেটা ঐক্য হবে না। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। সুতরাং এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এইটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বৃহৎ দলকে রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রাজধানীর ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক মরহুম ডক্টর
আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিজিটাল 111-এর চেষ্টা চলছে মন্তব্য করে তিনি সকল ধরনের অপসংস্কৃতি ভেঙে সুস্থ সংস্কৃতি বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবার আহ্বান জানান। কত নির্লজ্জ একটা ব্যাপার যে আমরা রাজনীতিতে খুব সিনিয়র লেভেল লোকেরা ভাষায় দেওয়ার, ডুবাই দেওয়ার, তারপরে উৎখাত করে ফেলা, তারপরে তাদেরকে মূলোৎপাটন করে ফেলা, এই জিনিসগুলো তো রাজনীতিতে আজম ওবায়দ ভাইয়ের পুরো বক্তব্য অ্যানালিসিস করলে একটা শব্দ পাওয়া যাবে না। এই জন্য আমি বলি যে ওনার রাজনৈতিক দর্শন এবং বক্তব্যের শুধু সংস্কৃতিটা যদি বাংলাদেশের রাজনীতিতে ফলো করা যায় তাহলে অপসংস্কৃতির রাজনীতি মূলোৎপাটন করে সুন্দর রাজনীতি বাংলাদেশে প্রচলন করা সম্ভব। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে তা অভ্যুত্থান পরবর্তী কলঙ্কে পরিণত হবে। নীলফামারীতে এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে ডোমার উপজেলায় বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে হওয়া পথসভায় তিনি কথা বলেন। সার্জিস বলেন, নির্বাচন দ্রুত করতে গেলে তা সুষ্ঠু ও স্বচ্ছ হবে না। আওয়ামী লীগের আমলে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির আখড়া ছিল, সেই সাথে দুদককে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর এই ডোমার উপজেলা নীলফামারী জেলা কারা চালাবে, যারা ভালো মানুষ তারা চালাবে নাকি যারা এরকম জনগণের টাকা খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা চালাবে। যে যেই মানুষটা ভালো সে কোন দলের হোক, কোন মার্কার, এটা দেখার দরকার নাই, সে ভালো মানুষ কিনা এটা দেখতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের উপর শুনানি শেষ করা হয়েছে। এই বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী বুধবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ দিন ঠিক করে আদেশ দেন। 2023 সালের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানের 2 ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি নির্বাহী আদেশে তার সাজা 1 বছরের জন্য স্থগিত করা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত। সকালে বিচারপতি ইশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এদিন দিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলার সব আসামি খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল মঙ্গলবার রায় দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এটিএম আজহারুল ইসলাম আপিলের রায় খালাস পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার আইনজীবী শিশির মনির। এর আগে গত 8 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী 27 মে দিন ধার্য করেন আপিল বিভাগ। নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিয়ার হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আদালত বলেছেন, এই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি, এটা প্রিম্যাচিউরড। সুপারিশ সরকার বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন। গত 19 মে নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে যেমন সেখানে বলা হয়েছে নারীদের সম্পত্তি বা উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হোক। আমরা আজকে মামলাটা অ্যাটেন্ড করেছিলাম। আদালত আমাদের এই রিট পিটিশনটি একটি অবজারভেশন দিয়ে সামারিলি রিজেক্ট করেছেন। 4 দিনের সফরে মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। টোকিওতে 29 ও 30 মে নিকেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে
যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 7টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাত ভিত্তিক সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুগুলো আলোচনায় থাকবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে 31 মে ঢাকায় ফেরার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের। একান্ত সাক্ষাৎকার প্রদান করবেন। দুপুরে ওই দিনই প্রেসিডেন্ট অফ জেট্রো স্যারের সাথে কল অন করবেন। আর একইভাবে ওখানেও জাপানিজ ইনভেস্টমেন্ট এবং বিজনেস পিপলদের সাথে একটা রাউন্ড টেবল ডিসকাশন আছে কাছাকাছি সময়। ওখানে আমরা জাপানিজ ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রায়োরিটি জায়গাগুলোকে জাপানিজ বিজনেসম্যানদের কাছে তুলে ধরবেন মাননীয় প্রধান উপদেষ্টা। শেষে একটা বাংলাদেশ বিজনেস সেমিনার হবে, যেখানে জাপানিজ বড় ইন্ডাস্ট্রিগুলোর সিইও এবং সোশ্যাল বিজনেস সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ আর বাংলাদেশি আর জাপানি তরুণরা তার সাথে অনারেবল চিফ অ্যাডভাইজারের সাথে মত বিনিময় করবেন। 30 তারিখের বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টাকে জাপানের সাকো ইউনিভার্সিটি একটি অনারারি ডক্টরেট ডিগ্রি, সোকা ইউনিভার্সিটি অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগে শহীদুল ইসলাম ও হায়দার রহমান জয় নামে 2 জন আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ সরওয়ার খান। এর আগে 25 মে ঠাকুরগাঁও সদর থানায় বাদী হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হয়ে তার চাচাতো ভাই নূরে শাহাদাত স্বজন একটি অভিযোগ দায়ের করেন। সেই সাথে 21 মে মির্জা ফয়সাল আমিনের হয়ে তার এপিএস সাইফুল ইসলাম সবুজ অভিযোগ এনে থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ, মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাবির হোসেন, শিহাব সরকার ও জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত 19টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন। বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী 5 দিন সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকলেও ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা পরিণত হতে পারে নিম্নচাপে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা কমে আসবে, তবে আগামী 2 জুন থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা আগামীকাল 27 মে, এবং এটা লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ এবং এটা নিম্নচাপে পরিণত হতে পারে। সেক্ষেত্রে নিম্নচাপে পরিণত হলে আমরা যেহেতু এই লঘুচাপটার আমরা ডানে থাকবো, তো আমাদের এই এলাকাটায় বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, বজ্রপাতে মৃত্যু কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, তবে সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে। লাইটনিং এর একটা অ্যালার্টের ব্যাপারে বলছে আমরা অনেকটাই সোচ্চার হয়েছি, এবং আমরা যখনই আমরা এই লাইটনিং এর যে ইয়েটা দেখি, সেই মেঘের হাইট দেখি, আমরা বলি স্কুমুলোনিম্বাস ক্লাউড, মানে মেঘ, এই মেঘটা যখন দেখি আমরা তখন লাইটনিং অ্যালার্ট দিয়ে থাকি। এবছর থেকে সেটা চালু করেছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা বাহিরে বের হবেন না। নাম্বার 2 হচ্ছে বাহিরে বের হলে আপনারা সেফ জোন চেষ্টা করবেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।